তোমরা সবাই ভালো আছো এই কামনায় আজকে আমি তোমাদের ব্যবসা উদ্যোগের উপর একটি ক্লাস নিচ্ছি। সেটা হলো ব্যবসা উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন। সেই মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন ইতিপূর্বে আমরা জেনেছি। মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন হলো 5 প্রকার। এক হলো এক মালিকানা ব্যবসায়, দ্বিতীয়ত হলো অংশীদারি ব্যবসায়, যৌথ ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায় এবং সমবায় সমিতি। এই 5 প্রকার ব্যবসায় সংগঠন থেকে অংশীদারি ব্যবসায়ের উপর আমরা আলোচনা করব। সেই অংশীদারি ব্যবসায়ের অধ্যায়ে অর্থাৎ অংশীদারি ব্যবসায় সংগঠনের পর আমরা দেখব কিভাবে অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন সংগঠিত হয়, অর্থাৎ যে কারণে আমাদের সেই অংশীদারি ব্যবসায় পরিচালনা করা আর কোনো মতে সম্ভব হয় না। সেই কারণগুলো আমরা খুঁজে বের করব এবং যতটুকু সম্ভব আমরা বোর্ডে লিখে সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা জানবো এখন কি অংশীদারি ব্যবসায় কাকে বলে। যে ব্যবসায় অর্থাৎ অংশীদার, যে ব্যবসায় অংশীদার আছে অর্থাৎ মালিক একের অধিক কিন্তু কি 2 থেকে সর্বোচ্চ 10 জন। যে ব্যবসায় 2 থেকে সর্বোচ্চ মালিকের সংখ্যা 10 জন, সেই সমস্ত ব্যবসায় সংগঠনকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অর্থাৎ 2 এর অধিক কিন্তু 10 এর অধিক যে সমস্ত ব্যবসায় সংগঠন, সেই সমস্ত ব্যবসায় সংগঠনকে অংশীদারি ব্যবসায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখন আমরা আরো দেখব 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় কিভাবে বিলুপ সাধন হয়, অর্থাৎ যে সমস্ত যে কারণে আমাদের ব্যবসায় সংগঠন আর কোনো মতেই পরিচালনা করা সম্ভব হয় না, সেই 39 ধারা মোতাবেক আমরা এখন সেই টপিকসগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি প্রথমে আছে আমাদের অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন পদ্ধতি হলো 5 প্রকার। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের বিলুপ সাধন পদ্ধতি প্রধানত 5 প্রকার। এটা হলো সকলে একমত হয়ে বিলুপ সাধন, দ্বিতীয়ত হলো বাধ্যতামূলক বিলুপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন এবং আদালতের নির্দেশে বিলুপ সাধন। এই আমাদের 5 প্রকার বিলুপ সাধন পদ্ধতি। এখন আমরা দেখব সকলে একমত হয়ে বিলুপ সাধন, অর্থাৎ একটি অংশীদারি ব্যবসায়ে যতগুলো সদস্য আছে তারা যদি সবাই একমত হয় যে আমরা কোনো মতেই এই আমাদের অংশীদারি ব্যবসায় পরিচালনা করব না, তাহলে সেটা কি সকলে একমত হয়ে বিলুপ সাধনের যদি বিপক্ষে মতামত দেয় তাহলে সেই অংশীদারি ব্যবসায় সেখান থেকে তারা কি ইস্তফা দিতে পারে, অর্থাৎ তাদের ব্যবসায় সমাপ্তি করতে পারে। অর্থাৎ সকলেই যদি মনে করে আমাদের ব্যবসায়টি আর পরিচালনা করা সম্ভব নয়, তাহলে সেখানে আমাদের সকলে একমত হয়ে যে বিলুপ সাধন পদ্ধতি, সেটাই হলো আমাদের সকলে একমত অংশীদারি ব্যবসায় বিলুপ সাধনের একটা পদ্ধতি। তারপর আছে আমাদের বাধ্যতামূলক বিলুপ সাধন। বাধ্যতামূলক বিলুপ সাধন অর্থাৎ আমরা আগে জানলাম অংশীদাররা সবাই যদি মনে করে যে আমাদের ব্যবসায়টা বিলুপ সাধন প্রয়োজন, তাহলে সেটাকে তারা নিজেরা ইচ্ছামতো বিলুপ সাধন করতে পারে। কিন্তু এখন আমাদের আছে কি বাধ্যতামূলক বিলুপ সাধন, যে কারণে আমাদের কি বাধ্য হয়ে বিলুপ সাধন করতে হবে, অর্থাৎ অংশীদারি ব্যবসায় আর পরিচালনা করা সম্ভব হবে না। আবার এখানে 1932 সালের 41 ধারা অনুপাতে বাধ্যতামূলক বিলুপ সাধন পদ্ধতি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের 41 ধারা অনুসারে বিলুপ সাধন পদ্ধতি, বাধ্যতামূলক বিলুপ সাধন পদ্ধতি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একজন ব্যতীত
সকল অংশীদার দেউলিয়া কারণে যদি দেউলিয়া হয়, একজন ব্যতীত সকল অংশীদার যদি দেউলিয়া হয়, অর্থাৎ একজন ভালো থাকে অন্য সকল অংশীদার যদি তাদের দেউলিয়া মানে কি, অর্থাৎ তারা একবারে নিঃস্ব, তাদের সেই ব্যবসা পরিচালনা করার মতো আর কোনো সহায় সম্পত্তি বা টাকা পয়সা নাই, তাহলে কি হবে, সেটা দেউলিয়া বলে ঘোষিত হবে। অর্থাৎ যে ব্যক্তি আর কোনো ব্যবসা বা কোনো কাজকর্ম পরিচালনা করার মতো তার কোনো টাকা পয়সা নাই, সেই কারণেও কি হতে পারে, বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। দ্বিতীয়ত আছে, যদি কোনো কাজ দ্বারা সেটা অবৈধ বলে বিবেচিত হয়, অর্থাৎ কোনো অংশীদার কোনো একটা কাজ করতে গেছে কিন্তু সেটা কি রাষ্ট্র বা সমাজ সেটা সেই কাজের পরিপন্থী, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র তাকে সেই কার্যটা পরিচালনা করতে দেবে না বা বাধা দেবে বা সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হবে, সেই কারণেও কি, অর্থাৎ আইনের বিরুদ্ধে অবৈধ যদি হয়ে পড়ে। অর্থাৎ যেমন কালোবাজারি, হেরোইনের ব্যবসা, মদ, আফিং ইত্যাদির ব্যবসা যদি সেটা রাষ্ট্র অবৈধ ঘোষণা করে, তাহলে সেটা কি বাধ্যতামূলক বিলোপ সাধনের পর্যায়ে পড়বে। এখন আমরা দেখব বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ ঘটনা, এর আগে আমরা জানলাম কি সকলে একমত হয়ে বিলোপ সাধন এবং বাধ্যতামূলক বিলোপ সাধন। এখন আমার আছে 3 নাম্বার পয়েন্ট, যেটা হলো কি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। সেই বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন অংশীদারের ব্যবসায়, অর্থাৎ 1932 সালের 42 ধারা অনুপাতে যে পদ্ধতিতে বিলোপ সাধন হয়ে থাকে সেই পদ্ধতিকে বলা হবে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। এখানে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন আবার 4 ভাগ। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন 4 প্রকার। একটা হলো ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। এক নম্বরে হলো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। হলো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন 4 প্রকার। তার মধ্যে একটা হলো আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, যে সময়ের জন্য অংশীদারি ব্যবসায় সংগঠিত হয়েছিল সেই সময় যদি অতিক্রান্ত হয়ে থাকে, তাহলে কি সেটা আমাদের 4 প্রকারের বিশেষ ঘটনা 4 প্রকারের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। তারপরে আছে আমাদের ব্যবসায়ের নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেল। হলো নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেল। 2 নম্বর হলো আমাদের বিশেষ ঘটনা সাপেক্ষে 2 নম্বর নির্দিষ্ট কাজ শেষ, অর্থাৎ যে কাজের জন্য অংশীদারি ব্যবসায় সংগঠিত হয়েছিল সেই কাজটা যদি শেষ হয়ে যায়, তাহলে কি সেই কারণে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। তারপর আছে আমাদের 3 নম্বর, এখানে দিয়ে আছে 3 নম্বর আছে আমাদের কোন অংশীদারের মৃত্যু হলে, কোন অংশীদারের মৃত্যু হলে কোন অংশীদারের মৃত্যু হলে
ব্যবসায় যে কয়জনে সদস্য থাক না কেন, যদি একজন অংশীদারও সেখান থেকে মারা যায়, অর্থাৎ অন্যান্য সকল অংশীদারও যদি সুস্থ থাকে, যে কোনো একজন অংশীদার মারা গেল সেই অংশীদার অবশ্যই কি হবে, বিশেষ ঘটনা সাপেক্ষে বিরূপ সাধনের পর্যায়ে পড়বে। অর্থাৎ সকল অংশীদার জীবিত থাকার পরেও একজন সেখান থেকে একজন যদি মারা যায়, তাহলে তার সেই ব্যবসাটা অবশ্যই বিরূপ সাধন ঘটবে, অর্থাৎ পরিসমাপ্তি ঘটবে। 4 নাম্বার আছে আদালত। আদালত কর্তৃক কোন অংশীদার দেউলিয়া বলে আখ্যায়িত হবে। গেল 4 নম্বরে হলো, অর্থাৎ বিশেষ ঘটনা সাপেক্ষে 4 প্রকার বিরূপ সাধনের মধ্যে সর্বশেষ বিরূপ সাধনের পদ্ধতি হলো আদালত কর্তৃক কোন অংশীদার দেউলিয়া বলে আখ্যায়িত হলে। অর্থাৎ আদালত যদি কোন অংশীদারকে মনে করে যে সে নিঃস্ব, তার যে পাওনাদার আছে সেই পাওনাদারের দেনা পরিশোধ করার মতো তার কোনো এবিলিটি নেই, অর্থাৎ তার কোনো সক্ষমতা নাই, তাহলে আদালত তাকে কি করতে পারে, অর্থাৎ সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে আদালত কর্তৃক সেটা কি হতে পারে, দেউলিয়া ঘোষণা হতে পারে। এবং দেউলিয়া ঘোষণা হলে সেই অংশীদারি ব্যবসা আর পরিচালনা করা কোনো মতে সম্ভব হবে না। এইগুলো আমাদের বিশেষ ঘটনা সাপেক্ষে বিরূপ সাধন প্রক্রিয়া হলো 4 প্রকার। এখন আমরা দেখব 4 নম্বরে বিজ্ঞপ্তি দ্বারা বিরূপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা অর্থাৎ অংশীদারি আইনের 43 ধারায় অনুপাতে, অংশীদারি আইনের 43 ধারা অনুপাতে বিজ্ঞপ্তি মারফত, অর্থাৎ সবাই বিজ্ঞপ্তি দিয়া কাগজে বা পত্রিকা অন্যান্য বিজ্ঞাপন মারফত যদি বলে দেয় যে আমাদের এই অংশীদারি ব্যবসায় আমরা আর পরিচালনা করব না, তাহলে কি সেটা হবে বিজ্ঞপ্তি দ্বারা বিরূপ সাধন। অর্থাৎ সেটা বিভিন্ন প্রকার খবরের কাগজে দিতে পারে, টিভির স্ক্রিনে দিতে পারে, ডিজিটাল লাইনে দিতে পারে, বেতারে বলতে পারে, অর্থাৎ হ্যান্ডবিল, পোস্টার ইত্যাদির মাধ্যমেও তারা বিজ্ঞপ্তি প্রচার করতে পারে যে অমুক নামের আমাদের এই অংশীদারি ব্যবসা আর পরিচালনা করা হবে না, তাহলে সেটা কি হবে, বিজ্ঞপ্তি দিয়ে তারা বিরূপ সাধন করবে, বা একেই বলা হবে বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায় বিরূপ সাধন। এখন আমরা আরো একটা পয়েন্ট দেখব, সেটা হলো সর্বশেষ বিরূপ সাধন পদ্ধতি হলো আদালতের নির্দেশে বিরূপ সাধন। আমাদের সর্বশেষ হলো আদালতের নির্দেশে, অর্থাৎ আদালত কর্তৃক বিশেষ বিশেষ ঘটনা সাপেক্ষের কারণে তারা নির্দেশ দিতে পারে যে এই কারণে এই অংশীদারি ব্যবসা আর পরিচালনা করা সম্ভব হবে না। সেই ধারাগুলা আমি এখন বলছি। 1932 সালের 44 নং ধারা অনুযায়ী যে পদ্ধতিতে বিরূপ সাধন সংঘটিত হয় বা অংশীদারি ব্যবসায় পরিসমাপ্তি ঘটে, তাকে বলা হবে আদালতের নির্দেশে বিরূপ সাধন। এখন এই আদালতের নির্দেশে বিরূপ সাধন পদ্ধতি হলো 5 প্রকার। আদালতের নির্দেশে বিরূপ সাধন 5 প্রকার। আদালতের নির্দেশে বিরূপ সাধন 5 প্রকার। সেই 5 প্রকারের বিরূপ সাধনের মধ্যে আছে কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে,
মস্তিষ্ক মানে কি সে তার মাথা খারাপ, সে মাথা খারাপ, পাগল ইত্যাদি কারণে কি তার মস্তিষ্ক বিকৃত হতে পারে। তাহলে কি হলো আমাদের আদালতের নির্দেশে 5 প্রকার মধ্যে 1 নম্বর হলো কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, অর্থাৎ যদি কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃত অর্থাৎ মাথা খারাপ হয় তাহলে সেটাকে বলা হবে মস্তিষ্ক বিকৃত। এবং আমাদের 6 নম্বর আছে এখানে আছে আমাদের কোন অংশে দায়িত্ব পালনে চিরতরে সমর্থ হবে। কোন অংশীদার তার দায়িত্ব পালনে চিরতরে সমর্থ, অর্থাৎ যে অংশীদারকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্ব যদি সে চিরদিনের জন্য আর দায়িত্ব পালন করতে না পারে তাহলে কি সেই অংশীদারি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিসমাপ্তি বা বিলোপ সাধন করতে পারে। তারপর আছে আমাদের অংশীদারের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। অংশীদারদের মধ্যে তাদের আস্থা এবং বিশ্বাস যদি ভঙ্গ হয়, অর্থাৎ কোন অংশীদারদের মধ্যে অর্থাৎ একে অপরের মধ্যে যে আশা নিয়ে তাদের অংশীদারি ব্যবসায়টা পরিচালনা করা হয়েছিল, যে বিশ্বাস তাদের মধ্যে ছিল, কোন অংশীদারদের মধ্যে যদি বিশ্বাস ভঙ্গ হয় অর্থাৎ কোন অংশীদারের মধ্যে যদি আস্থা না থাকে তাহলে কি হতে পারে, অংশীদার বিলোপ সাধন করতে পারে। এরপর আছে আমাদের কোন অংশীদার তার প্রাপ্য কোন অংশীদার তার প্রাপ্য তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করবে। আমাদের কোন অংশীদার তার প্রাপ্য তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করবে, অর্থাৎ আমরা জানি অংশীদারি ব্যবসায় তার শেয়ার অন্য কারো নিকট হস্তান্তর করা কোনো মতেই সম্ভব না বা অংশীদারি আইনে হস্তান্তর করা যাবে না। তা সত্ত্বেও যদি কোনো অংশীদার অন্য কোনো অংশীদারের নিকট অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট তার শেয়ার হস্তান্তর করে তাহলে কি হতে পারে, তার অংশীদার বিলোপ সাধন হতে পারে। সেটা কি আদালত তাকে নির্দেশ দেবে যে কোন অংশীদার তৃতীয় কোনো ব্যক্তির নিকট তার শেয়ার হস্তান্তর করছে, এই কারণে কি তার সেই ব্যবসা পরিচালনা করা তাদের মধ্যে কি বিলোপ সাধন করতে পারে।
আমাদের আরেকটা পয়েন্ট আছে, ক্রমাগত লোকসান হতে থাকলে। আমাদের আরেকটা পয়েন্ট হলো ক্রমাগত লোকসান হতে থাকলে, অর্থাৎ আদালত যদি মনে করে যে বছরের পর বছর, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর প্রতি বছরই তাদেরকে ব্যবসার যত লোকসান হচ্ছে, ব্যবসার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জন সত্ত্বেও যদি দেখা যায় প্রতি বছরে বা আদালত যদি দেখে যে প্রতি বছরে তাদের মুনাফার পরিবর্তে কি হচ্ছে, লোকসান হচ্ছে, তাহলে সেই কারণে কি করতে পারে, আদালত তাকে নির্দেশ দিতে পারে যে এই ব্যবসা আর কোনো মতেই পরিচালনা করা সম্ভব নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম অংশীদারি ব্যবসায় কিভাবে বিলুপ সাধন সংঘটিত হয়। সেই বিলুপ সাধন পদ্ধতিটা হলো প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। সকল একমত হয়ে বিলুপ সাধন, বাধ্যতামূলক বিলুপ সাধন, বিশেষ ঘটনার সাপেক্ষে বিলুপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন, আদালতের নির্দেশে বিলুপ সাধন। তাহলে কি আমরা জানলাম কিভাবে অংশীদারি ব্যবসা বিলুপ সাধন সংঘটিত হয়, বা অবশ্যই সেই ব্যবসাটা আর কোনো মতেই পরিচালনা করা সম্ভব হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি আজকের মধ্যে এখান থেকে বিদায় নেব। তোমরা কি বাড়িতে থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। পরবর্তী দিন আবার দেখা হবে। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।